দর্শক, মার্কেন্টাইল ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আরটিভির মনের কথা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত সাবরিন চৌধুরী, পাওয়ার্ড বাই বেনিবুনন। কথায় আছে, ভালো মানুষ আছে বলেই এখনো দুনিয়া টিকে আছে। এটাই কিন্তু বাস্তব। যুগ যুগ ধরে সমাজের সব ধরনের মানুষের মাঝে চড়াই উতরাই চলমান। সমাজের অবহেলিত মানুষের মাঝে এই ভালো মানুষরাই সহযোগিতার হাত বাড়িয়েছে, কখনো গোপনে, কখনো স্বেচ্ছাসেবী সংগঠনে উৎসাহিত হয়ে। দেশের দক্ষিণাঞ্চল খুলনা সাতক্ষীরা ভৌগোলিক কারণে প্রতি বছর বড় বড় প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে, যার ফলে প্রায় সারা বছরই সাতক্ষীরা জেলার মানুষ সঙ্গত কারণে অসহায়, অবহেলিত। এই অসহায়, অবহেলিত জনপদের খেটে খাওয়া মানুষের চিকিৎসা, শিক্ষা, আর্থিক সহযোগিতার মাধ্যমে সাতক্ষীরার শীর্ষস্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচিতি লাভ করেছে পাটকেলঘাটা থানা সমিতি, ঢাকা। দর্শক, আরটিভির মনের কথা অনুষ্ঠানের আজকের পর্বের বিষয় মানব কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা ও মানবিক সেবার গুরুত্ব। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি রুহুল আমিন আকাশ, সভাপতি, এবং জিএম হাফিজুর রহমান, সহসভাপতি, পাটকেলঘাটা থানা সমিতি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আপু ভালো আছেন? আপনি কেমন আছেন? জি, খুব ভালো আছি, অনেক ধন্যবাদ, এবং আপনাদেরকে স্বাগত দুজনকেই আজকে আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ আপনাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আমরা শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। আমরা জানি যে পাটকেলঘাটা থানা সমিতি অনেক লম্বা সময় যাবত অনেক বর্ণাঢ্য কার্যক্রমের সাথে যুক্ত আছে। প্রথমে যদি একটু আপনার কাছে জানতে চাই যে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আপনাদের সংস্থার কার্যক্রম এবং মূল লক্ষ্য জায়গাটা আসলে কি? আমরা যখন শুরু করি পাটকেলঘাটা থানা সমিতি 2018 সালে আগস্ট মাসের 10 তারিখে, তার আগে আসলে অনেকটা কথা ছিল। আমরা অনেকবার বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি ব্যক্তিগতভাবে। আমরা আমাদের সংগঠনে যারা আমরা জড়িত, তখন আমরা বললাম যে আসলে ব্যক্তিগত উদ্যোগে তো হচ্ছে না, আমরা এক কাজ করি, আমরা যারা সমমানা আছি, চলো আমরা একটা সংগঠন করি, সংগঠনের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমকে এগিয়ে নেই। তখন আসলে আমরা আমাদের উপজেলা তালা আর আমাদের থানা হচ্ছে হলো পাটকেলঘাটা, যেখানে আমরা 5টা ইউনিয়নের প্রায় লক্ষাধিক, মানে 2 থেকে প্রায় 2 লাখ লোক অধিবাসী। তো এই 2 লাখ লোকের অধিবাসীর জনগণ আমাদেরকে ঢাকা অনেক পরিশ্রম করে। যেটা আপনারা শুনছেন যে পাটকেলঘাটা কিন্তু আসলে একটা অবহেলিত এরিয়া, প্রতি বছর বন্যা হয়, খেটে খাওয়া মানুষ বসবাস করে। তার জন্য আমরা চিন্তা করলাম যে আমরা সম্মিলিত প্রয়াস করি এবং পাটকেলঘাটা থানা সমিতি গঠন করি। এটি করে আমরা 7 বছর লম্বা সময় আমরা পার করছি এবং চড়াই উতরাই পার হতে যে হ্যাঁ, আমরা এই চড়াই উতরাই পার হতে যে যেমন আমরা অনেক আনন্দের সময় পার করছি, অনেক সময় কষ্টের সময় পার করছি। এই হাঁটাহাঁটি পা করে এই মানব সেবাতে আমরা 7ম বছর অতিক্রম করলাম। আমরা স্বাস্থ্য খাতে আমাদের এলাকাতে আমরা 6 লক্ষাধিক টাকা ক্যাশ টাকা বিতরণ করছি। আর যেগুলো হসপিটাল মানে পে করছে সেটা তো আমাদের আলাদা। আর শিক্ষাক্ষেত্রে আমরা শিক্ষাবৃত্তি চালু করছি, শিক্ষাবৃত্তি দেই। এবং ঢাকা শহরে আমাদের এলাকার ম্যাক্সিমাম হসপিটালগুলোতে আমাদের রুগী আসলে, সেটা রাত হোক দিন হোক, আমাদের কাছে আসলেই আমরা দৌড়ে যাই। আর এটার মূল উদ্দেশ্য হলো আমাদের এলাকার মানুষকে সেবা দেয়া। একদমই। কারণ আমরা যখন ঢাকাতে আসছি, সেই পড়াশোনা করছি, তখন কিন্তু আসলে আমাদের এলাকার লোক এত লোক ছিল না। আমরা জানি আমাদের কষ্টটা কীভাবে আমরা সারভাইভ করছি। সেই এখন আমাদের জেনারেশন বা পরবর্তী জেনারেশন যেন একটু স্বাচ্ছন্দ্যে থাকে, একটু যেন অন্তত ঢাকা শহরে আসলে যেন ওখানে নক করলে, যে পাটকেলঘাটা সমিতিকে আমরা নক করলে একটু আর্থিক, মানসিক এবং মৌলিক অধিকারগুলো যেন নিশ্চিত হয়, এবং আমরা যেন কোনো দিকে প্রতারিত না হয়। একসাথে তরুণ আমাদের সংগঠনের 31 সদস্য বিশিষ্ট কমিটি, মানে এখানে সবাই তরুণ এবং সবাই সবার স্ব জায়গায় প্রতিষ্ঠিত। সুতরাং ব্যক্তিগত উদ্যোগে যেই সংগঠনটা আপনারা তৈরি করেছেন সেটা এখন অনেক বড়, এখন অনেক মানে অনেক বড়। দোয়া করবেন, আমাদের 250 প্লাস। আর এমনি সাথে ওয়েল উইশার তো আসলে সাতক্ষীরা মানে একদম পুরা পাটকেলঘাটা বাসী আমাদের ওয়েল উইশার। সেখানে 2 থেকে 2.5 লাখ লোক বসবাস করে, সবাই আমাদের ওয়েল উইশার। এবং অনেকে আমাদের সমিতির সদস্য হয় নাই, দেখা গেল যে তার কাছে পৌঁছাতে পারি না, কিন্তু আমাদের কাছে তারা ভাবে আপনাদের সাথে আছে কোনো না কোনো ভাবে। আমরা এই বিষয়ে আরো শুনবো। একটু ভাই আপনার কাছে জানতে চাই যে শুরুটা কিভাবে হয়েছিল, এই সংগঠনের যাত্রাটা কিভাবে, এবং তার পরবর্তীতে আপনারা কিন্তু এই 7 বছরের জার্নিতে একটা করোনা মহামারীও এসছে, অনেক চ্যালেঞ্জ আপনারা ফেস করেছেন, সেই বিষয়গুলো সম্পর্কে যদি একটু জানতে চাই। আমারও মনে আছে যখন আমরা শুরু করি, তখন আমাদের চিন্তা ছিল এমন যে যারা ঢাকায় আসেন, যে ছেলেগুলো সাতক্ষীরা থেকে আসে, তারা থাকার জায়গা পায় না, কোথায় ভর্তি হবে সেটা তারা জানে না, তারপরে ভর্তি হতে গেলে টাকা পায় না, এরকম অনেক সমস্যা আমরা ফেস করতাম। যখন রুগী আসতো, রুগীরা কোথায় ভর্তি হবে কীভাবে গাইড পেতো না।
এরকম চিন্তা আমাদের মাথায় কাজ করতে, যারা আসবে সাতক্ষীরার মানুষদেরকে আমরা সহযোগিতা করব। এবং আপনারা জানেন নিশ্চয়ই অন্য অন্য ডিস্ট্রিক্টে অনেক বেশি বন্ধনটা অনেক ভালো, তো ওই এরিয়ার বন্ধনটা একটু কম, এটা আমরা লক্ষ্য করেছি। যার কারণে ওখান থেকে আমাদের মনে হয়েছিল যে আমাদের কিছু করা দরকার, সবার জন্য করা দরকার। তখনই মূলত আমরা চিন্তা করলাম যে আমরা সবাই মিলে এটা করি, যদিও ব্যক্তিগতভাবে সবাই করতাম কিন্তু এটা অপর্যাপ্ত ছিল। তারপরে মূলত এইসব সবাইকে সহযোগিতা করা, অর্থাৎ সাতক্ষীরায় মানুষদেরকে, ছেলেদেরকে অগ্রসর আগায় নেওয়া, এই উদ্দেশ্যে মূলত এটা শুরু হয়েছিল আমাদের কার্যক্রম। মানে এমন কোনো মাস নাই, সপ্তাহ নাই আমাদের কাজের বাইরে ছিলাম না আমরা, এটা সবচেয়ে ভালো বিষয়। তা খুবই ভালো বিষয় যে এটা এখন সাতক্ষীরা শুধু নাই, সারা বাংলাদেশেই এই সমিতির নাম কিন্তু এখন ছড়িয়ে গেছে। মূলনীতি আছে আমাদের যে একতা, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ববোধ। শুরু থেকে আমাদের এটা ছিল, একতা, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ববোধ, এবং এটা দিয়ে চলে আসছে। কিন্তু একতাটা আমাদের মধ্যে খুব বেশি, সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ খুবই ভালো। কখনোই আমাদের এর ভিতরে এই ভ্রাতৃত্ববোধের অভাব হয়নি আমাদের। তার কারণে যখন কোনো কিছু আসছে, কোনো কাজ আসছে, সাথে সাথে উদ্যোগ নিয়েছেন, বাস্তবায়ন হয়ে গেছে। আমাদের কমিটির সদস্য ভাইরা যারা আছেন এবং যারা স্বেচ্ছাসেবী তারা হেল্প করছে, করে করে আমরা কিন্তু এই সমিতি এই পর্যায়ে নিয়ে এসেছি। চ্যালেঞ্জটা যদি বলেন সেটা হলো আসলে এটা তো কাজ সরকারের হওয়া উচিত। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব তো সরকারের, এটা তো আমাদের ব্যক্তির না। তা যেটা হলো এই আমরা যখন লক্ষ্য করেছি যে সরকার আসলে সব সাইডে করতে পারে না, যার কারণে স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ করে। বহু এনজিও কিন্তু আছে, তারাও করছেন, আমরা সরকারিভাবে কোনো হেল্প পাই না। ফান্ডিংটা লোকালি একদম সব আমাদের স্বেচ্ছাসেবক ব্যক্তি, মানে আমাদের এই যে ভাইয়া, আমাদের একদম একটা অনুষ্ঠান আহ্বান করলে সবাই শুরু থেকে কে দিবে সভাপতি, কে দিবে সহসভাপতি, কে দিবে সেক্রেটারি, এইভাবে দিয়ে আমরা সকল কমিটির সদস্যরা সবাই এখানে হেল্প করে। যার এটা খুবই ভালো লাগার বিষয়, কেউ এখানে থেকে হেল্প থেকে অংশগ্রহণ আছে। আমাদের সভাপতিরা যে বক্তব্য একদম সদস্যরও সেম বক্তব্য, আমাদের কাছে কোনো দ্বিমত নাই, কারণ আমাদের টোটালটাই ওপেন। কারণ আপনারা সবাই জানেন যে আমাদের লক্ষ্য কি, আমাদের উদ্দেশ্য কি, সেই অনুযায়ী সবাই একসাথে কাজ করে। এবং আমাদেরটা একদম পুরো ওপেন প্ল্যাটফর্ম। থার্ড পার্টিটা অডিট করি এবং অডিটে এজিএম ওটা পেশ করা হয় এবং পাস করা হয়। যেটা বলছিলাম একটু বলি, যে আমরা যে পরিমাণে কাজ করা প্রয়োজন আমরা কিন্তু সেটা করতে পারি না। কারণটা হলো অর্থনৈতিক সমস্যা, অনেক সীমাবদ্ধতা। আপনি একটা রোগী আসছে, আপনি হেল্প কত করতে পারবেন ব্যক্তিগতভাবে? 5,000, 10,000, 50,000, ওনার প্রয়োজন হলো 5 লাখ টাকা, 3 লাখ টাকা। যার কারণে এটা সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু হেল্প করতে পারি না, এটা হলো গ্যাপ। স্টুডেন্ট আসতেছে, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হবে, বুয়েটে ভর্তি, বিভিন্ন জায়গায় ভর্তি হবে, মানে যে পরিমাণে প্রয়োজন আমাদের ফান্ডটা খুবই। একদমই, আমরা এই বিষয়ে আরো শুনবো। একটু জানতে চাই যে করোনাকালীন সময়ে আপনাদের অনেক বড় কার্যক্রম আমরা শুনেছি এবং সেটা নিয়ে অনেক নিউজও হয়েছে, সেই কার্যক্রমের একটু যদি জানতে চাই। আমি সম্ভবত মে মাসের 1 তারিখে করোনাক্রান্ত হই। আমার ফ্যামিলি তো আমার সাথে আছেই। এই বাই দিস টাইমে দেখলাম যে আমার সংগঠন এলাকাতে যখন একদম ফুললি লকডাউন, ওই টাইমে আমাদের কাছে একের পর এক ফোন আসে। আশুলিয়া থেকে ফোন আসে, গাজীপুর থেকে ফোন আসতেছে, ঢাকার বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ফোন আসতেছে। আমরা তখন কি করলাম যে আমরা একটা ফান্ড রাইজ করো আগে। আমাদের তো ফান্ড আসলেই অ্যাভেলেবিলিটি সীমাবদ্ধতা। ওই ফান্ডের সময়, করোনাকালীন সময় আপনারা জানেন যে যতটা পারছে তারটা গোছাই নিয়ে কিন্তু ঘরে তো উঠছে। একদমই এই সময় সে কেউ খরচ করতে চাইও নাই। বাট আমরা ওই টাইমে, মানে আমাদের সংগঠন থেকে আমরা 2 লাখ টাকার প্লাস আমাদের এই করলাম আগে করে। আমরা আমাদের সাতক্ষীরাতে যখন ওখানে প্রচুর মাস্ক, অক্সিজেনের সমস্যা, আমরা একটা অক্সিজেন সিলিন্ডার কিনে আমরা এখান থেকে ঢাকা থেকে ওটা আমাদের লোক দিয়ে পাঠাই। এবং অক্সিজেন সিলিন্ডার তখন কিন্তু পাওয়া যাচ্ছে না। 100+ যে মানুষ বিভিন্ন জায়গায় আমরা খাবার প্যাকেট করে, এবং কে বেরোচ্ছে না, কিন্তু আমাদের এরাই সংগঠন থেকে আমি সুস্থ হলাম। সুস্থ হওয়ার পরে আমি নিজেও ওদের সাথে সে আশুলিয়াতে খাবার দিতে গেছি, শুধুমাত্র না পুরো বাংলাদেশ এইভাবে অবস্থায়। এবং কক্সবাজার থেকে আমার এক পরিচিত, সে বলতেছে যে ভাই আমরা তো এতে আটকায় আছি, এখন আমরা কি করতে পারি, আমাদের বাসায় 6 দিনের খাবার নাই। আমাদের হাফিজ সাহেব, তাকে দিলাম যে তুমি এলাকার সাথে সম্পৃক্ত হয়ে ওখানে মাস্ক, স্যানিটাইজার এবং সাবান যা লাগে মানে আমাদেরকে পাঠাও। এবং এই পাঠানোটাও আপুর একটা চ্যালেঞ্জ ছিল নিঃসন্দেহে। এবং আমরা ওই টাইমে মেবি 25 থেকে 26 জনকে ঢাকা শহর থেকে আমরা মানে মাইক্রো ভাড়া করে প্রাইভেট কারে বা অনেক সময় খাবার ট্রাকের উপরে দিয়ে বের করছি। ইভেন এমনও দেখা গেছে যে আমার ফ্রেন্ড, সে তখন সিনিয়র এসপি, আমাকে ফোন করছে, দোস্ত দেখো আমি তো হাত পা বাঁধা, আমরা পারতেছি না,
তোমরা এই 4টা মেয়ে এখানে আটকে আছে, দেখো তো তোমাদের মধ্যে তোমরা বের করতে পারো কিনা। পরে আমি কি করলাম, আমি ওই রাত্রে বেরোয় আমার সভাপতিকে বললাম, তখন আমি সিনিয়র সভাপতিকে বললাম যে সভাপতি সাহেব এই ঘটনা একটু ওখানে যেতে হবে। কোথায়? তো বললো যে এটা এই সম্ভবত গাজীপুরের একটা কাছে। আমরা ওখানে গাজীপুর, ওদেরকে বললাম যে আপনারা আসেন, আমরা একটা বের করে পাঠাই আপনাদেরকে। ওরা বললে আমরা আসতেও পারতেছি না, আমাদের এখান থেকে বেরোবো সে অবস্থান আমাদের নাই। পরে আমাদের 2 ছোট ভাই গাজীপুরে থাকে, তাদেরকে বের করে এনে, এটা অনেক চ্যালেঞ্জ ছিল, তাদেরকে এনে একটা মাইক্রো ভাড়া করে এবং ঢাকা থেকে সাতক্ষীরা পর্যন্ত পৌঁছাতে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে পরিচয়পত্র দিতে হয়েছে। এবং ওটাকে তখন আবার ওই এটাও ছিল না যে আপনার ওই যে পাস পরে আসলো, তখন পাসও ছিল না। প্রত্যেকটা জায়গায় আমাদের পরিচয় দিয়ে মানবিকভাবে হাত পা ধরে যে আমাদেরকে অন্তত এটা 5 দিন খাই নাই, এটা আমাদের পায় নাই, সেটা অনেক ব্যাপারটা ও সে ভালো জানে এবং তার কাছ থেকে শুনেন সে আসলে। এবং ওই চ্যালেঞ্জটা ওরও বেশি ছিল, কারণ যেহেতু সে এলাকার সাথে অনেক বেশি সম্পৃক্ত। নিঃসন্দেহে আমরা যদি একটু জানতে চাই যে করোনার সময় তো একটা বড় চ্যালেঞ্জ নিয়ে আপনারা তারপরে এগিয়ে গেলেন, এখন আমরা জানি যে আপনারা কিন্তু মানুষের চিকিৎসা নিয়েও অনেক বড় বড় কাজ করে যাচ্ছেন, সেই জায়গাটা যদি একটু শেয়ার করেন। আমাদের প্রতিষ্ঠানটা কিন্তু অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং একটি মানবিক প্রতিষ্ঠানের রূপ নিয়েছে। কিন্তু এখন এখানে কিন্তু আমরা যারা কাজ করি সবাই কিন্তু একদম স্বেচ্ছাশ্রম, যারা সামাজিকভাবে কাজ করেন, সমাজ উন্নয়নে, এটা নিশ্চয়ই আপনি জানেন, আপনারা সবাই জানেন যে এনজিও যেটা, সেটা বিদেশি ফান্ড থাকে, দেশি ফান্ড থাকে, সরকারি পেটে, তো আপনারা জানেন। কিন্তু আমাদের এখানে কিন্তু বলেছে যে এটা একদম অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। কিন্তু আমরা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে যেটা বলবো সেটা হলো, আমাদের তো বলেছেন যে আমাদের সাতক্ষীরা থেকে যে রোগী আসে, আমাদের তারা নক্তায়, আমরা তাদেরকে সাধ্যমতো হেল্প করি আর্থিকভাবে, ভর্তির ক্ষেত্রে, সকল ক্ষেত্রে। ব্লাড ডোনেশনের কথা তো বলার অপেক্ষায় রাখে না। আমাদের এমন কোনো সপ্তাহ জানা আমরা ব্লাড দিই না, ব্লাড চাইলেই আমাদের কেউ না কেউ দিবেই, আমরা সেটা সংগ্রহ করে থাকি। এটা আসলে বিশাল ব্যাপার। এটা এই হেল্পটা হলো, মানে এই হেল্পটা আসলে আমরা গর্ব করতে পারি বিষয়টা, রক্তদান কার্যক্রম এটা আমাদের আছেই। তারপরে আমাদের কোনো রোগী যদি আমাদের কাছে আসেন হেল্প চাই, আমরা ফিরাই দিছি এরকম ভাই মনে নাই না। আমি আপনাদের সাথে যোগ করতে চাই যে আমরা হেল্প করে থাকি এবং বড় বড় রক্তটাকে বলে লাল ভালোবাসা। আমরা আমাদের সংগঠন থেকে শুরু থেকে এ পর্যন্ত 1200 ব্যাগ প্লাস আমরা ডোনেট করছি। আমি 18 বার রক্ত দিছি আমার সংগঠনের পক্ষ থেকে, এবং আমার সেক্রেটারি এবং আমাদের প্রত্যেকটা ভলেন্টিয়ার, মানে যারা এখানে আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে কাজ করি, আমরা চিন্তা করি আগে 3 মাস হলেই আমরা যেন দিতে পারি, প্রিপারেশন থাকি। মানে আমাদের এলাকার মানুষের, আমাদের যে ভালোবাসা, যেখানে আমরা নক করছি সে যদি সামর্থ্য থাকে বা তার যদি মানে থাকে, এই ভালোবাসা দেখানোর জন্য দৌড়ে আসছে আমাদের কাছে। একদমই। সাম্প্রতিক সময়ে এমন কোনো আপনাদের চিকিৎসা ব্যবস্থা বা শিক্ষা নিয়ে আসলে কার্যক্রম বা প্রকল্প আছে কিনা যেটা আসলে সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে? তো আমাদের স্থায়ী কোনো প্রতিষ্ঠান নাই, কিন্তু যখন যিনি চান আমরা তাদেরকে হেল্প করি। তারপর হলো শিক্ষার ক্ষেত্রে আমরা যেটা করছি সেটা হলো, যারা আসছে তাদের ভর্তির ব্যাপারে সহযোগিতা করছি, তাদের আর্থিক সহযোগিতা করছি, তাদের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম করছি। শিক্ষার ক্ষেত্রে আমাদের পৃষ্ঠপোষক অ্যাডভোকেট শহীদুল হক, উনি খুবই আগ্রহী এবং খুব হেল্প করেন। ওনার কথা হলো এটা স্থায়ী একটা প্রজেক্ট করো, যত টাকা লাগে উনিও দিবেন আর অন্য যারা দিবেন। আমাদের পৃষ্ঠপোষক আছেন আমাদের মোল্লা রেজাউল করিম সাহেব, উনি শুরু থেকেই আমাদেরকে হেল্প করেন এই শিক্ষা প্রজেক্ট নিয়ে, শহীদুল হক সাহেব করেন। তার কারণে আমরা এটা কন্টিনিউ, আমরা এটা করছি সেখানে। এবং আমরা জানি যে আপনারা মাদকের বিরুদ্ধে সচেতনতা নিয়েও অনেক কাজ করে থাকেন। হ্যাঁ ম্যাডাম, আসলে এলাকাতে মানে আমাদের, আপনারা জানেন যে আমাদের এলাকাটা আসলে মানে একদম বর্ডার লাইন, একদম সাতক্ষীরা একটা জেলা, মানে মাদক প্রবণ এরিয়া এবং বর্ডার এরিয়া। আর বর্তমান যে আমরা যখন আসলে এলাকায় ছিলাম তখন এতটা মাদক প্রবণতা ছিল না, কিন্তু এখন যখন বাড়িতে যাই দেখি, কারণ বেকার যুবক অনেক বেশি, শিক্ষিত বেকারও বেশি, তাদেরকে আমরা মানে মানে ওই যে মাদক থেকে যাতে দূরে থাকে, যে কারণে এখন আমরা একটা টুর্নামেন্ট, এলাকাতে একটা টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট চালাচ্ছি। অন্তত প্রতি 2 দিন পর জন্য ওই মাঠে ওরা যেন শরীরচর্চা করতে পারে, তার যে সরঞ্জাম দরকার সেটা আমরা কিনে পাঠাই এবং তারা ওটা প্র্যাকটিস করে এবং একটা টুর্নামেন্ট মাধ্যমে যাতে তারা উদ্বুদ্ধ হয়। এবং আমরা 2 মাস পর একটা র্যালি করি মাদক বিরোধী, যাতে সচেতন হয় যে মাদকের যে ভয়াবহতা, মাদক থেকে যেন, মাদকাসক্ত যে কি একটা পরিবারকে কিভাবে ধ্বংস করে দেয়, এটা আমরা সচেতন করি এবং আমাদের ওখানে লিফলেট বিতরণ করি। এবং বাড়িতে অনেক সময় আমাদের স্বেচ্ছাসেবীরা বাড়িতে যাচ্ছে এবং যদি কোথাও কোনো রকম জানতে পারে যে এটা সম্ভাবনা আছে, সেই গার্ডিয়ানকে তাকে ডেকে
অন্তত মানে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ওদেরকে একত্রিত করে আসলে এমন একটা কাজ শুধু কিন্তু এককভাবে কোনো সম্ভব না। এলাকার যখন মানে যারাই সচেতন ব্যক্তি তাদেরকে আমরা সম্পৃক্ত করে একটা অ্যাওয়ারনেস আকারে আমরা তৈরি করি এবং প্রচার করতেছি তাদেরকে দিয়ে যে কিভাবে এটা করা যায়। আসেন আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। নিঃসন্দেহে আমরা এই বিষয়ে আরো শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আপনারা দেখছেন মনের কথা অনুষ্ঠান। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনিবুনন। বিরতির পর আমরা গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আরও আলোচনা করব। টিভির রিমোট হাতে না নিয়ে RTVর সাথে থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় মানব কল্যাণের স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা ও মানবিক সেবার গুরুত্ব। স্টুডিওতে আছেন রুহুল আমিন আকাশ, সভাপতি, এবং GM হাফিজুর রহমান, পাটকেলঘাটা থানা সমিতি, ঢাকা। জি, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, একটু জানতে চাই যে আমরা এখন দেখছি যে বর্তমান পরিস্থিতিতে যে যুব সমাজ কিন্তু অনেক ক্ষেত্রেই আসলে বিভিন্ন জায়গায় পিছিয়ে যাচ্ছে এবং অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে, সেটা মাদকের আগ্রাসন হোক বা সামাজিক অস্থিরতার জায়গা থেকে হোক। এই যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোতে যুব সমাজের সক্রিয় ভূমিকা আরও কীভাবে ত্বরান্বিত করা যায় সেই বিষয়টা নিয়ে যদি বলেন। যুব সমাজ সক্রিয় না হলে, শক্তিশালী না হলে কিন্তু সমাজ উন্নয়ন ঘটবে না, এটা স্বাভাবিক কথা। এবং দেশের প্রতিটা ক্রান্তিকালে যুব সমাজের ভূমিকাই কিন্তু সব থেকে বেশি। তা সেক্ষেত্রে আমি বলবো যে যুব সমাজ যদি ওই সমাজে না দাঁড়ায় তাহলে ওই সমাজের পরিবর্তন হবে না, সেটা জেলা হোক আর থানা হোক। আমাদের যে প্রতিষ্ঠানটা সেটা সবাই যুবক সন্তানকে ছোটোকাল থেকেই সামাজিক, মানবিক মানুষ হিসেবে নৈতিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। তা না হলে কিন্তু যখন ক্লাস 8, 9, 10-এ পড়ে বা একটু উপরে যায় তখন কিন্তু তাকে আর আপনি কন্ট্রোল করতে পারবেন না। অর্থাৎ আমি বলবো যে নৈতিক শিক্ষাটা সবারই দেওয়া উচিত, পারিবারিকভাবে দেওয়া উচিত। পিতামাতার গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই যুব সমাজকে সঠিক লাইনে রাখতে হলে পিতামাতাকে নজরে রাখতে হবে যে কোথায় যাচ্ছে, কী যাচ্ছে। সেক্ষেত্রে মোবাইল, এটা যদিও প্রযুক্তি ব্যবহার থাকবে কিন্তু অবশ্যই মোবাইল আসক্তর বিষয়টা খেয়াল রাখতে হবে। এজন্য যুব সমাজের সঠিক পথে রাখাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, শুধু তো মাদকের বিষয় না, তো এটা আমাদের পারিবারিক, সামাজিক বিষয় খেয়াল করতে হবে। ম্যাডাম, আমরা যেটা সংগঠন করার পরে আমরা প্রতিটা স্কুল আমরা ভিজিট করছি, আমাদের এলাকার প্রধান শিক্ষক এবং সহকারী স্যারদের রিকোয়েস্ট করে আসছি, বেকার কোনো যুবক যদি থাকে আমরা কিন্তু প্রত্যেকটা এলাকাতে যাই আমাদের লোকেরা যে, এবং আমরা কিন্তু শুধু যে মানে তাদেরকে নিয়ে আসি এবং ভলেন্টারিয়ার সার্ভিস হিসাবে আমি কিন্তু অনেক প্রতিষ্ঠানে আমরা তাদেরকে চাকরি দিচ্ছি। যে আমি আমার যে প্রতিষ্ঠানে জব করি ওই প্রতিষ্ঠানে আমার এলাকার 50+ মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করছি যারা ছিল বেকার। যখন রূপান্তরিত হয় তখন কিন্তু সে আর কোনো মানে ওই কোনো খারাপ দিকে যায় না। আর এটা হলো আমাদের মানে সমিতির মূল কাজই হচ্ছে এলাকার যারা মানে কর্মসংস্থান তৈরি করা, এবং যারা এলাকাতে অন্তত শিক্ষিত এবং যারা কোনো অ্যাটলিস্ট অশিক্ষিত হলেও সেজন্য ঢাকাতে আসে বা এলাকাতে কোনো কাজ করানো যায়। আমরা কিন্তু কয়েকটা পলিসি আছে আমাদের যে এলাকাতে যে মানে 4-5 জন গ্রুপ করে ওদের টাকা দাও, ওরা বিজনেস করুক, কর্মসংস্থান, এবং আমরা মনিটরিং করি। আচ্ছা, সে কি কাজে ব্যয় করছে এবং সে শ্রমটা এলাকা ঠিকমতো দিচ্ছে কিনা এবং আউটপুটটা কি। যদি আউটপুট ভালো না হয় আমরা তাকে বলতেছি যে তোমার এটা ভালো হচ্ছে না, তুমি আরো একটু চেষ্টা করো, ফিডব্যাকটা হচ্ছে না। এইভাবে আমরা কিন্তু আমাদের এলাকার যারা যুব সমাজ এবং পাটকেলঘাটা থানা সমিতি যেখানে হাত দিছে এবং আমাদের প্রতি এতটাই আন্তরিক, তার এলাকার গার্ডিয়ানরা সব প্রতিনিধি হয়ে আমাদেরকে সহযোগিতা করে। এবং কোনো ছেলে যদি বা কোনো মেয়েও যদি আসলে ঝামেলা মনে করে আমাদের দ্বারস্থ হয় যে বাবা আমরা পারতেছি না, তোমরা একটু দেখো। আস্থা ভরসার জায়গাটাও আসলে অর্জন করেছেন। যে এই স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহণের জন্য সাধারণ মানুষকে আপনারা কিভাবে উৎসাহিত করেন বা উৎসাহিত করা যায়? আমাদের পাটকেলঘাটের বড় বাজার আপনারা জানেন, যেটা বাণিজ্যিক কেন্দ্র, ওখানে একটা বড় বল ফিল্ড আছে। আমরা ওই মানে বাজারে প্রত্যেকটা দোকানে যে আমরা কিন্তু রিফ্লেক্টগুলো বিতরণ করি, যে আসেন আপনারা আমাদের সাথে থাকেন, আপনাদের সন্তানকে আমাদের সাথে দেন, যে যেখানে পড়তেছে। এবং আমাদের একটা সবচেয়ে বড় ব্যাপার, আমাদের একটা ডাটা আছে যে ঢাকা ইউনিভার্সিটিতে কত স্টুডেন্ট আছে, জাহাঙ্গীরনগরে কত, চিটাগাং কত, এলাকা থেকে কত পরীক্ষা দিল, এটা ডাটা কিন্তু আমরা গ্রাউন্ড লেভেল থেকে কালেকশন করে ওদেরকে আমরা কাজে লাগাচ্ছি। যে তুমি কিভাবে আসছো, তোমার ক্যারিয়ার কিভাবে হয়েছে, তুমি আমাদের সাথে শেয়ার করো, এবং তুমি তোমার স্কুলে প্রতিষ্ঠানে যাও যে সেখানে তোমার ক্যারিয়ারটাকে কিভাবে যায়। যেমন আমি আমার স্কুলে কয়েকবার গেছি, যে আমি আমার চড়াই উত্তরাইটা কিভাবে পার হয়েছে আমি তাদেরকে জানাচ্ছি, এবং উৎপ্রেরণার গল্প যেটা। এবং আমরা এর আপনাদের মাধ্যমে জানাই যে আমরা
একটা এই কাজ আমরা অলরেডি আলোচনা করছি, সেটা হলো যে আমরা এলাকাতে মানে পুরা ক্যাম্পেইন করব দুইটা। একটা হলো আমরা চোখের এরপর ফ্রি অপারেশন, ছানি অপারেশনের জন্য একটা ক্যাম্পেইন, আরেকটা হচ্ছে যে কিভাবে মানে আমরা যুব সমাজকে কাজে লাগানো যায়। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখি। আমাদের আসলে এলাকার অনেক বড় ভাই আছে যারা বড় বড় প্রতিষ্ঠান আছে, কিন্তু আসলে এলাকার লোক তো বেরোতে চায় না। আর বিশেষ করে আপনি জানেন আমাদের সাতক্ষীরা এমন একটা এরিয়ার মানুষ যেখানে তারা মানে খুবই কম মানে ঢাকামুখী বা আদার্স অন্য জায়গায়, সেটাকে আমরা কমিউনিকেশনকে কাজে লাগাচ্ছি। এখন প্রচুর পরিমাণ এটা হওয়ার পরে অনেক প্রচুর ভলেন্টিয়ার কাজ করে, যেমন আমাদের পাটকেলকাটা সমিতি, সাতক্ষীরা থেকে আরো অনেকগুলো সংগঠন। এখন আসলে আনবিলিভেবল ছাড়া যে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে মানে ঢাকা এবার সর্বাধিক স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে আমরা ভর্তি করতে পারছি। অনেক ধন্যবাদ। আমরা যদি একটু জানতে চাই যে এই যে আপনাদের এত সুন্দর কার্যক্রম, এখানে কিন্তু অনেক হৃদয়স্পর্শী অনেক ঘটনার জন্ম হয় এবং সেগুলো সাক্ষীও আপনারা হন, এরকম যদি কিছু আসলে শেয়ার করেন বা চিকিৎসা বা শিক্ষা ক্ষেত্রে এরকম কি বিষয়গুলো আপনারা আসলে এলাকারই আমরা হঠাৎ করে জানতে পারি আমাদের সেক্রেটারির মাধ্যমে যে আমাকে ফোন করছে, ভাইয়া এরকম একটা অপারেশন মানে সমস্যা। কি সমস্যা? আমি কি সমস্যা বলো। তো বললো যে ভাই এরকম একটা মানে মহিলার আমাদের এলাকায় গার্মেন্টসে জব করে, ওনার গলায় টিউমার আছে, অপারেশন করতে হবে। ওনার 2টা সন্তান, আমার স্বামী পরিত্যক্তা, 2টা সন্তানই মাদ্রাসায় পড়াচ্ছে। ওনার পক্ষে এটার অপারেশন করাটা মানে খুব ডিফিকাল্ট। এটা যদি ন্যূনতম যে খরচ সেটা হলো 75,000 টাকা লাগে। পরদিন আমরা সবাই মিলে আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে যেখানে সবাইকে ফোন করলাম, আমি করলাম, মোটামুটি টাকা আমরা ডিসিশন নিলাম যে হ্যাঁ ভর্তি করে দিলাম, অ্যাডমিট করে দিলাম ইবনে সিনাতে। ওরা পরের দিন অপারেশন হলো। অপারেশনের সময় আমরা 6 জন ছিলাম, আমাদের লোক আমরা ছিলাম না, আমাদের আরও যারা ছোটো ভাইটা ছিল প্লাস আমাদের সেক্রেটারি ছিল। তো অপারেশন পরবর্তী উনি যখন আমাদের সাথে কথা বলে আমরা যখন টাকা দেই, তখন যেহেতু আমাদের সহযোগী সালাম মামা উনি ডিটেলস বলছে সম্ভবত আমরা ওনাকে যে এটা কীভাবে এই টাকাগুলো, আর উনি যখন জানছে আমাদের কোনো আত্মীয় না, তখন ডাক্তার শোনার পরে যেটা হলো মানবিক যে ব্যাপারটা, আমরা আসলে টাকা সব 40,000 ম্যানেজ করতে পারি নাই। আমাদের কাছে ছিল 27,000 টাকা যে আমরা এটা জমা দিব, 27,500 এটা আমরা জমা দিব, বাকিটা আমরা হয়তো 1-2 রিলিজের সময় ম্যানেজ করে নিয়ে যাব। তা উনি যখন শুনে বললো কী ব্যাপার কত মানে, তখন উনি আসলে নর্মালি টাকার কথা না, কিন্তু সে তো আমরা পে করবো কাউন্টারে করবো, কিন্তু ওনার তো অপারেশনের পর টাকার কথা না, কিন্তু উনি হয়তো ওই ব্যাপারটাকে জানছে, যে কোনো আমাদেরকে ডাকছে যে টিম নিয়ে ডাকতে বল তোমরা কত টাকা নিয়ে আসছো, কত টাকা আসছে। তা বললো যে স্যার আমরা 27,500 টাকা ম্যানেজ করতে পারছি। বললো টাকাটা আমাকে দাও। উনি নিল, উনি নেওয়ার পরে এর উপরে লিখে দিল পেড, টোটাল হসপিটাল বিল সহ পেড লিখে 27,500 টাকা আবার আমাদের সেক্রেটারির হাতে দিয়ে দিল, যে বলে এটা রুগীকে দিয়ে দিও, ওনার আপনার পরবর্তী চিকিৎসা পড়তো যেগুলোর জন্য এটা লাগবে এবং তোমাদের কোনো টাকা লাগবে না। এবং আমি আসলে ম্যাডাম এটা যখন আমরা জানছি, তখন আমরা যে আসলে কাজ করি অনেক সময় আমরা ভালো লাগা মন্দ লাগা এটা যে কতটা আপ্লুত করছে আমাদের, একদমই তাই। মানে আসলে এবং কাফি সাহেবকে, ডাক্তার মেজর কাফি সাহেবকে থ্যাঙ্কস, ডাক্তার আব্দুল সালামকে থ্যাঙ্কস, এবং আমাদের আসলে ডক্টর ঢাকা শহরে অনেকগুলো ডক্টর যারা আছেন আমাদের নাম শুনলে, এখন পাটকেলকাটা থানা সমিতি থেকে শুনলে, এবং আমাদের যে ব্রিগেডিয়ার জেনারেল ঢাকা মেডিকেলের পরিচালক, শুধুমাত্র যদি ওনার একটা ফোন জানতে পারে যেটা মানবিকতার জায়গা থেকে ওনারা সবাই কিন্তু আসলে সবাই সাথে আছেন। প্রথম যখন আমরা যেতাম হয়তো প্রথম এরকম প্রিভিলেজ পেতাম না, কিন্তু একটা সময় যখন আমরা অনেক বড় কাজ করা শুরু করছে এবং অনেকেই আমার এমনও রাত গেছে যে আমি ম্যাডাম 5 থেকে 7 রাত অফিস করে আমি নিউরো সায়েন্স হাসপাতালে ডিউটি করছি। এটা অবশ্যই অনেক বড়, নিজের কাছেও একটা আত্মতৃপ্তির বিষয়, মানে অনেকটাই। জি, ভাইয়ের কাছে একটু জানতে চাই যে এই যে স্বেচ্ছাসেবী হিসেবে নিজেও কাজ করছেন এবং পুরো একটা সংগঠনের সবাইকে মিলে যে মানুষের সেবার জন্য এগিয়ে যাচ্ছেন, নিজের কাছে আত্মতৃপ্তির বিষয়টা আসলে কেমন লাগে? দুনিয়ার ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা কাজ করি না, সবাই নিয়ত করে, যারা আছে সবাই মানসিকতা এমন যে আমরা দুনিয়ায় সম্মান যেটুকু পাই সমস্যা আলহামদুলিল্লাহ, কিন্তু চিন্তা করে যে ইবাদত হিসাবে এটা আমরা নিয়েছি, এটা একটা ইবাদত আমরা পরকালে পাবো একটা বিষয়। দুনিয়ার বিষয় হলো ভালো লাগে যে প্রত্যেকটা কাজ আমাদের যখন সবাই সম্মিলিতভাবে করা হয় না, তখন আসলে খুব ভালো লাগে। আমার এখন সবার কথা বলা উচিত, তবে তারপরেও আমাদের যিনি সাবেক আমাদের সভাপতি ছিলেন আমাদের তরিকুল ইসলাম ভাই সভাপতি, উনি গত 2 টার্ম সভাপতি ছিলেন শুরু থেকে, উনি ব্যাপক দায়িত্ব পালন করেছেন, এখন ভাই এবছর থেকে হয়েছেন। আমাদের সহসভাপতি আছেন আমাদের ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, আমাদের সহসভাপতি সঞ্জীব কুমার দাস, আমাদের সহসভাপতি আমিনুল ইসলাম মধু,
সহসভাপতি আরও যারা আছেন, জি আর সবার যে ভূমিকা, বিশেষ করে সাধারণ সম্পাদক, মাশাআল্লাহ বলতে হয়, সে শুরু থেকেই প্রতিষ্ঠান তার দিয়েই মূলত সেই উদ্যোক্তা একটা জিনিস না বললে আপনার আরটিভির প্রযোজক, সিনিয়র প্রযোজক সেও কিন্তু আমাদের- সাইদ হাসান, সেও কিন্তু আমাদের সংগঠনের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করতেছে। আচ্ছা এবং অবভিয়াসলি আমাদের সেই প্রচারে আসার পরে আমাদের সংগঠনটা অনেক বেশি আগায় নিচ্ছে সাইদ হাসান জি। আর সাইদ হাসান আকাশ। তা আমাদের যিনি সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, তার কথা বলতেই হয়, সে আসলে পাগল, সামাজিক কাজে সে পাগল, অস্বীকার সুযোগ নেই। আমার তাকে পাগল হিসেবে পাগলামি করে, মানে কোনো কাজ আসলে সরকারি কর্মকর্তা শুধু ছেড়ে দিবে সামাজিক না। মানবিক কাজগুলো আসলে খুবই, আমাদেরকে খুবই ভালো এবং লাগে। আমরা কিন্তু এটা বিশ্বাস করি যে যেই কাজ আজকে আমরা ভালো কাজ করছি সেটার প্রতিদান কিন্তু আমি কোনো না কোনো ভাবে পাবো, আমার সাথেও ভালো পাবো। কিছুই হবে। একদমই। আমরা অনুষ্ঠানের অনেকটুকুই শেষ পর্যায়ে আসছি আস্তে আস্তে। আমরা যদি একটু জানতে চাই যে ভবিষ্যতে স্বেচ্ছাসেবী কার্যক্রম সম্প্রসারণ ও শক্তিশালী করার ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা যদি একটু শেয়ার করতেন। প্রতি বছর কিন্তু আমরা ইফতার মাহফিল করি, সেখানে প্রায় 600 থেকে 800 লোকের অ্যারেঞ্জমেন্ট করি আমরা, এবং সেখানে আমরা প্রত্যেকের কাছে অন্তত পৌঁছাতে পারি এই বার্তাটা যে আসেন আপনারা আমাদের কাছে আসেন, আমরা আসি। এরপরে আমরা প্রতি বছর কিন্তু একটা মিলন মেলা করি। আমরা লাস্ট 5টা মিলন মেলার গেট টুগেদার করছি, যেখানে 700 থেকে 800 লোকের সমাবেশ হয়, যেখানে আমাদের এই 5 বছরে আমরা এই মিলন মেলা থেকে টোটাল 32 লাখ টাকার মতো আমরা খরচ করছি। সব কিন্তু আমাদের এই তাদের দেওয়া টাকা, জনগণের দেওয়া টাকা, আমাদের যারা পার্টিসিপার তাদের টাকা দিয়ে। এটা যখন দেখে এবং যখন একটা এলাকার, আপনি একটা জিনিস চিন্তা করবেন, যখন এলাকার 800 মানুষ একটা ছাতার নিচে, তখন কিন্তু আসলে এটা আমাদের মনে হয় যেন আমরা ঢাকাবাসী না, হ্যাঁ ভ্রাতৃত্ব, এবং ঢাকা তো মনে হয় না আমরা পাটকেলঘাটা, আমরা তখন বলি আমরাই ঢাকা, আমরাই পাটকেলঘাটা। কারণ 800 মানুষ তখন তো আসলে আমরা 10 বছর আগেও, 5 বছর আগেও 10 বছর আগেও চিন্তা করতে পারতাম না যে আমরা একটা কমিউনিটি হবে। তো এই কমিউনিটি থেকে যেটা বলবো, আমি আমাদের সংগঠন থেকে বলবো, আমাদের আহ্বান থাকবে যে যুবকদের জন্য বা আমাদের এলাকার এবং সারা দেশের যে যুবকদের জন্য বা আসেন, স্বেচ্ছাসেবী হন, আনন্দের কাজ করেন, এবং এটা চ্যালেঞ্জিং জব, এটা হলো থ্যাঙ্কলেস জব, একদমই টোটালি থ্যাঙ্কলেস জব, কিন্তু নিজের কাছে এবং আল্লাহ এবং আখিরাতের জন্য এর থেকে বড় পাওয়ার কিছু নাই। মানব সেবার উপরে আসলে কোনো ধর্ম নাই। একদমই তাই। আমি মুসলিম, আমি খ্রিস্টান, আমি হিন্দু, আমি বৌদ্ধ, যাই হতে পারি, কিন্তু মানব সেবা কিন্তু সব সেবার উপরে। সবথেকে বড় পরিচয় আমি মানুষ, আমি মানুষ, একে অপরের জন্য আমরা যেন এগিয়ে আসি। একটু যদি জানতে চাই যে ভবিষ্যতের এই যে পরিকল্পনা, একটা আপনাদের বড় পরিকল্পনা এবং আপনারা এত লম্বা সময় যাবত কাজও করে যাচ্ছেন, কি কি সহযোগিতা রাষ্ট্রীয় জায়গা থেকেও যদি এনশিওর করা যায় তাহলে আপনারা আরো এগিয়ে যেতে পারবেন বলে মনে করেন? এখানে মূল সমস্যা হলো আমাদের প্রতিষ্ঠানের সবাই আমরা কাজের জন্য প্রস্তুত, কিন্তু আমাদের কাজ দিলেই, কাজ আসলে আমরা করে ফেলছি, কিন্তু সমস্যাটা হলো আর্থিক সমস্যাটা মূল সমস্যা। অর্থাৎ আমাদের এরিয়ার হোক আর যাদের মানুষের চাহিদা অনুযায়ী আমরা হেল্প করতে পারি না, এটা বললাম। সেক্ষেত্রে সরকার সহযোগিতা অবশ্যই প্রয়োজন। এখানে প্রয়োজন হলে প্রশাসনিক সহযোগিতা, যেমন অনেক কাজ করতে যেয়ে প্রশাসনিক হেল্প দরকার হয়। সেক্ষেত্রে আমরা এই করোনা বলেন, দুর্যোগের সময় বলেন, এগুলো প্রশাসনিক জটিলতা থাকেই, কিন্তু সেক্ষেত্রে প্রশাসন আমাদের কী করতে পারে, সহযোগিতা করতে পারে। তারপরে আমাদের সহযোগিতা প্রয়োজন যারা স্থানীয় প্রতিনিধি থাকেন, যারা নির্বাচিত প্রতিনিধি থাকেন, তাদের সহযোগিতা ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারেন না, কিন্তু আন্তরিকতা লাগে। সেজন্য ওনাদেরও সহযোগিতা প্রয়োজন হবে, কারণ ওনাদের কাজগুলো কিন্তু আমরা করে দিচ্ছি, কিন্তু সেক্ষেত্রে আমাদের এই চ্যালেঞ্জ থাকে, এগুলো আমাদের সহযোগিতা প্রয়োজন। আর হলো, যেহেতু আমরা স্থায়ীভাবে কাজ করছি, আমাদের দেশীয় হোক, আমাদের বিদেশ থেকে হোক, আমাদের আর্থিক সহযোগিতা, অনুদান যেটা আমাদের দরকার হবে, যেটা ভবিষ্যতে বড় বড় পরিকল্পনায় কাজ করার জন্য। আমাদের শিক্ষা প্রজেক্ট বলেছে, শিক্ষা আছে, স্বাস্থ্য আছে, তারপরে দুর্যোগকালীন সময় সহযোগিতা আছে, রেগুলার প্রজেক্ট কিন্তু আছেই। ভাইয়া তো আমাদের বলেন যে আমরা যেটা অকেশনাল যে প্রোগ্রামগুলো করি, কিন্তু আমাদের প্রতিনিয়তই কিন্তু কাজ আছে, কিন্তু প্রতি মাসে কিন্তু আমাদের খরচ কিন্তু আছে, কিন্তু আমাদের। আমি একটু বলি, আমরা কিন্তু বাল্য বিবাহ নিয়ে কাজ করি। আচ্ছা, এলাকাতে কিন্তু বাল্য বিবাহ যাতে না হয়, এই ক্যাম্পিং এবং যৌতুক প্রথা যাতে না আসে, এবং কোথাও যদি জানি যেটা যৌতুক প্রথা বা একটা বাল্য বিবাহ হচ্ছে, আমরা 1 বছর আগের একটা ঘটনা, একটা ক্লাস 8-এর মেয়ে বিয়ে হবে, যখন আমরা জানতে পারি, আমরা কিন্তু সাথেই প্রশাসনকে, স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে সেটা প্রতিরোধ করি। 5টা মেয়েকে, কন্যা দায়গ্রস্ত পিতাকে আমরা উদ্ধার করছি, এবং আমাদের তাকে আমরা ওই 5 জন বাবাকে 1টি টাকাও আমরা খরচ করতে দেই নাই। আমরা নিজেরাই স্বপ্রণোদিত হয়ে সংগঠনের পক্ষ থেকে, আর আমাদের কিন্তু ব্যক্তি কোনো আওয়াজ হয় না, আমি কত দিলাম, সে কত দিল, বা আমার সংগঠনে কে দিল, হ্যাঁ, এই ব্যানারটাকে আমরা হাইলাইট করি, কারণ এই ব্যানারটাই হলো আমাদের পরিস্থিতি। আমি পাটকেলঘাটার সন্তান,
আমার বাবাও সেখানকার সন্তান, আমার দাদাও সেখানকার সন্তান, আমাদের এই আইডেন্টিটি যেন থাকে, যে জন্য আমরা প্রত্যেকটা ব্যানারটাকে, আমাদের সমিতিটাকে আমরা হাইলাইট করি। আমি ব্যক্তিগত কি করছি সেটা আলাদা ইস্যু, কিন্তু সমিতির ব্যানারে আমরা এই কাজটা করি। এটা হয়ে গেছে এখন পুরো বাংলাদেশ। যদি সাতক্ষীরা ছেলে ওই রাজশাহী ইউনিভার্সিটি পড়ে, চট্টগ্রামে, আমরা কিন্তু হেল্প করি। শুধু তাই না, আমাদের কাছে যারাই আসেন অন্য জায়গারও হোক, আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে সহযোগিতা করি। ব্যানার তো আছে, সাথে সাথে ব্যক্তিগতভাবে এখানে যারা আছে সবাই আসলে খুব বেশি হেল্পফুল মাইন্ডের, যার কারণে এই প্রতিষ্ঠানটা একটা সুন্দর সামাজিক মানবিক সংগঠনে রূপান্তর হয়েছে ইতিমধ্যে। অনেক ধন্যবাদ। এই কমিউনিটি পর্যায়ে এবং পুরো বাংলাদেশে আপনাদের কার্যক্রম আরো অনেক বেশি এগিয়ে যাক, সেই শুভকামনা থাকলো। খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ আপনাকে। সবার কাছে দোয়া চাই আমরা। আমাদের মতো একটা ছোট প্রতিষ্ঠানকে আপনারা যে আরটিভির মতো প্রতিষ্ঠানে ডাকছেন, এজন্য আপনাকেও এবং আপনার কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা দোয়া করবেন যাতে আমাদের এই সংগঠন মানে শুধু সাতক্ষীরা সীমাবদ্ধ হতো না, যাতে আমরা এটা সারা বাংলাদেশকে মানে কাভার করতে পারি, বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারি, সেই দোয়া রাখবেন আমাদের জন্য। অবশ্যই অবশ্যই। অনেক ধন্যবাদ। আমি একটু আমাদের যারা এই পর্যন্ত হেল্প করেছেন, আমাদের কাজে আর্থিকভাবে আমাদের পরামর্শ দিয়ে সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জি ধন্যবাদ। আপনারা আরো এগিয়ে যান, খুব ভালো থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, চিরসত্য এই কথাটির ধারক বাহক আমাদের স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা। যে দেশে পানি কিনে খেতে হয়, সেই দেশে জীবন বাঁচাতে রক্তযোদ্ধারা নিজের সময়, অর্থ, পরিশ্রম করে হাসপাতালে গিয়ে বিনা পয়সায় নিজের শরীরে রক্তদান করে। পাটকেলঘাটা থানা সমিতি, ঢাকায় স্বেচ্ছাসেবকরাও যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই মানুষের সেবা করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এই সকল সংগঠনের দিকে সরকারিভাবে সহযোগিতা, প্রশাসনিক সুদৃষ্টি থাকলে আমাদের সমাজের চিত্র আরও বদলে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনিবুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর অবশ্যই নিজেকে মাদকমুক্ত রাখুন।